আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 5 আগস্ট মেনে নিতে পারেনি ভারত, এ কারণেই সম্পর্ক খারাপ, বললেন ডক্টর ইউনূস। সার্ককে সক্রিয় করতে চান ইউনূস শেহবাজ, প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ। বিমানবন্দরের পর আখতারের উপর হোটেলে হামলার চেষ্টা, মামলা। বাংলাদেশে চাল রপ্তানিতে নতুন নিয়ম জারি করল ভারত, দাম বাড়বে চালের। পর্যটকদের জন্য খুলে দেয়া হচ্ছে সেন্ট মার্টিন। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে অনুষ্ঠিত এক বৈঠকে ভারতের বিরুদ্ধে 4টি অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেছেন, গত বছর গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি, এ কারণেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। এছাড়া আঞ্চলিক জোট সার্ককে পুনর্জীবিত করার ব্যাপারেও জোর দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি আজ বৃহস্পতিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা। সার্জিও গোরকে 1 মাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন এই উচ্চপদস্থ কর্মকর্তাকে ভারত নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ছাত্ররা গত বছর যা করেছে সেটি ভারত পছন্দ করেনি, এ কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে। ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতি আরও খারাপ করেছে। ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে, তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলন। এছাড়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন ডক্টর ইউনূস। তিনি বলেছেন, ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে, যিনি সমস্যার সৃষ্টি করছে। এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। এছাড়া ভারতের কারণেও সার্ক জোটকে পুনর্জীবিত করা যাচ্ছে না বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে এটি ফিট হচ্ছে না। এছাড়া এশিয়ার আরেক জোট আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন তিনি। সর্বশেষ 2024 সালে সার্কের সম্মেলন হয়। এর পরের সম্মেলনটি 2016 সালে হওয়ার কথা ছিল। তবে উরিতে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলনে যেতে অপারগতা প্রকাশ করে ভারত। এরপর এই জোটটি বলতে গেলে নিষ্ক্রিয় হয়ে যায়। ভারত যদিও এখন সার্কের সদস্য, কিন্তু তারা পাকিস্তানকে বাদ দিয়ে তৈরি বিমস্টেককে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এমনকি ভারত তাদের বিভিন্ন বিষয়ে বিমস্টেকের মাধ্যমে বাংলাদেশকে জানিয়ে থাকে। সর্বশেষ বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গতকাল বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে এ বৈঠক হয়। দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম, পাকিস্তানের সাম্প্রতিক বন্যা এবং বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় শেহবাজ শরীফ প্রধান উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের নিষ্ক্রিয়তার পরিপ্রেক্ষিতে দুই নেতা আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বিকল্প উপায় নিয়েও আলোচনা করেন। বৈঠকের শেষে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই প্রধান উপদেষ্টা ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিমানবন্দরে হামলার পর হোটেলের লবিতে আবারও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের উপর হামলার চেষ্টা চালায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন আখতার। বুধবার নিউ ইয়র্কের স্থানীয় সময় দিবাগত রাত 1টায় জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলা করেন তিনি। আজ বৃহস্পতিবার এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় আখতার হোসেন এই তথ্য জানান। ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, বিমানবন্দরে হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপি সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা করার জন্য আমাদের পরামর্শ দেন।
তারই পরিপ্রেক্ষিতে আমি বিমানবন্দরের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গিয়েছি। যারা সেই দিন আমাদের উপর হামলা করেছিল, হত্যা চেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা করেছি। ভিডিও বার্তায় আক্তার আরও বলেন, একই সঙ্গে ইউএসএ পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশের নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছেন। ইউএনের যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদের অবহিত করেছি। আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক, দেশের বাইরে হোক, যেখানেই হোক, আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা নেব এবং আমরা একথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা যত ধরনের অপরাধ করেন সে অপরাধগুলো আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না। নিউ ইয়র্কে করা ওই মামলায় আক্তার দুজনের নাম উল্লেখ করেন, পাশাপাশি 15 থেকে 20 জনকে অজ্ঞাতনামা আসামি করেন। মামলার অভিযোগে আক্তার হোসেন বলেন, জেএফকে বিমানবন্দরে হামলার পরও বিমানবন্দরের লবিতে এবং অন্য জায়গায় নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে হামলাকারীরা। এর আগে গত 22 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল 5টার দিকে বিমানবন্দরে আক্তার হোসেনকে ডিম ছোড়েন আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে আক্তার হোসেন সহ অন্য রাজনৈতিক দলের নেতারা বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন। ভারত থেকে বাংলাদেশে চাল রপ্তানি নিয়ন্ত্রণে রপ্তানির ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে ভারত সরকার। নতুন এই নিয়মের ফলে চাল আমদানির গতি কমার সঙ্গে সঙ্গে খরচ বাড়ায় দেশে দাম বাড়ার আশঙ্কা করছেন আমদানিকারকরা। ভারত থেকে নন বাসমতি চাল রপ্তানিতে সে দেশের কৃষি ও খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি নিবন্ধন সাপেক্ষে তা রপ্তানি করতে হবে। গতকাল বুধবার ভারতের বৈদেশিক বাণিজ্য শাখা এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। আজ থেকেই নতুন এই নির্দেশনা কার্যকর হয়েছে বলে আমদানিকারকরা জানিয়েছেন। যে সমস্ত চাল আমদানির ঋণপত্রের বিপরীতে টেন্ডার করা হয়েছে সেগুলো ছাড়া আজ থেকে নতুন করে যেসব ঋণপত্র খোলা হবে সেগুলোর ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। হিলি স্থলবন্দরে চাল আমদানিকারক দীনেশ পোদ্দার বলেন, ভারত থেকে যেসব রপ্তানিকারক বাংলাদেশে চাল রপ্তানি করেন তাদের ক্ষেত্রে নতুন একটি নির্দেশনা জারি করেছে ভারত সরকার। সেটি হলো, এখন থেকে চাল রপ্তানি করতে হলে রপ্তানিকারকদের দিল্লি থেকে APEDA অনুমোদন নিতে হবে। অনুমোদন নেওয়ার পর বাংলাদেশে চাল রপ্তানি করতে পারবেন রপ্তানিকারকরা। আগে যেমন আমরা চালের এলসি খোলার পরপরই দেশে চাল প্রবেশ করত, এখন সেটি হবে না। এখন এলসি খোলার পর সেই এলসির বিপরীতে ভারতীয় রপ্তানিকারকদের সংশ্লিষ্ট দপ্তর থেকে অনুমোদন নিতে হবে, তারপর সেই চাল দেশে প্রবেশ করবে। এতে করে দেশে চাল আমদানির গতি কিছুটা বাধাগ্রস্ত হবে। আগে যেমন খুব দ্রুত আমদানিকৃত চাল দেশে প্রবেশ করত, এখন সেটি কিছুটা বিলম্ব হবে। এছাড়া এই প্রক্রিয়া সম্পন্ন করতে কিছু খরচ রয়েছে। পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন। আগামী 1 নভেম্বর থেকে প্রবাল এই দ্বীপে যেতে পারবেন সবাই। বৃহস্পতিবার বিকেলে সচিবালয় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি জানান, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। তিনি বলেন, 1 নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খোলা থাকবে। তবে নভেম্বর ও ডিসেম্বরে শুধু দিনের বেলায় সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে, আর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা। প্রতিদিন কতজন যেতে পারবেন তা উল্লেখ করে উপদেষ্টা জানান, প্রতিদিন 2000 করে পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন। পর্যটকদের যাওয়া নিয়ন্ত্রণের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই সফটওয়্যার পরিচালিত হবে। যদিও সফটওয়্যারের কাজ এখনো চূড়ান্ত হয়নি, তবে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।